The- This is the definition. What is the adjusting entry? Adjusting entry refer to a set of journal series record at the end of accounting period. At the end of accounting period, this journal are need to record. Okay. To have update and accurate balance of all account. All account update and try to find out the accurate balance. This is the adjusting entry. Very simple. You have to update to accurate balance of all account and prepared at the end of account at the end of accounting period. তার মানে একটা বছরের শেষে আপডেট করা হয় অ্যাকুরেট ব্যালেন্স বের করার জন্য অ্যাকুরেট ব্যালেন্স বের করা হয় এবং আপডেট করা হয় এই কাজগুলো করে যে জার্নালটা দেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ের শেষে তাকে বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি ওকে ভেরি সিম্পল অ্যাডজাস্টিং এন্ট্রিজ আর mere application of accrual basis of the accounting accrual basis বকেয়া কনসেপ্ট একটা বকেয়া কনসেপ্টের উপর নির্ভর করে অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো করা হয় তাহলে এখানে তিনটি কথা মনে রাখতে হবে যে অ্যাডজাস্টিং এন্ট্রিটা সাধারণত আপডেট করার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া হয় দেন অ্যাকুরেট ব্যালেন্স অফ আওয়ার অ্যাকাউন্ট সকল অ্যাকাউন্টস এর অ্যাকুরেট ব্যালেন্স বের করা হয় তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রিটা কেন করা হয় একটি আপডেট করার জন্য অ্যাকাউন্ট গুলো বা এন্ট্রি গুলো আপডেটে রাখার জন্য আরেকটি যে অ্যাকুরেট ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে করার জন্য এই দুইটা মেন উদ্দেশ্যের জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি করা হয় এবং এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা করা হয় অ্যাকাউন্টিং পিরিয়ডের এন্ড ডেটে অর্থাৎ অ্যাকাউন্টিং পিরিয়ডের সমাপনী দিবসে এইটি ছিল আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি মেন উদ্দেশ্য বা অ্যাডজাস্টিং এন্ট্রি ঠিক আছে ওকে টু প্রিন্সিপলস আর গিভেন অ্যাকাউন্টিং পিরিয়ড অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রি দুইটা প্রিন্সিপল দুইটা তার মূলনীতি রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপলস এন্ড এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপল অ্যাডজাস্টিং এন্ট্রির দুইটা প্রিন্সিপল there are two principles of adjusting entry number one revenue recognition principles number two expense recognition principles revenue recognition principles means revenue should be recognized in accounting period in which it is earned generally when service are performed very simple revenue should be recognized in the accounting period in which it is earned অর্থাৎ রেভিনিউ মানে আয়কে আমাদের রিকগনাইজ করা উচিত যখন এটা অর্জন হয় অর্থাৎ আয় হয়েছে যেমন আমরা মনে করি আমরা সেবা বাবদ আয় করেছি বা সেবা বাবদ আয় হবে এই যে সেবা বাবদ আয় হবে বলে আমরা রিকগনাইজ করি বা স্বীকৃতি দিই যে এই ক্ষেত্র থেকে বা এই খাত থেকে আমাদের আয় হওয়ার সম্ভাবনা আছে এই আয় হওয়ার সম্ভাবনা আছে বলে স্বীকার করা হয় এটাকে বলা হয় রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপল টাকাটা আমি এখন পেতে পারি অথবা ভবিষ্যতে পেতে পারি ডোন্ট ম্যাটার এনি টাইম ইউ মে রিসিভ মানি বাট ইউ জাস্ট রিকগনাইজ অ্যাজ এ আর্নড আয় হিসেবে এটা স্বীকার করা হয় কিন্তু টাকাটা আপনি বর্তমান সময় পেতে পারেন ভবিষ্যতে পেতে পারেন এনি টাইম টাকাটা কখন পাবেন এটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য তো এই ক্ষেত্র থেকে বা এই খাত থেকে আমাদের আয় হবে বা আয় হয়েছে এটা স্বীকার করা হয় this is the recognition principle revenue okay and expense recognition principles টা কি match expense with revenue in the period where the company make effort to generate those revenue so expense recognized should be done when expense make it contribution to revenue অর্থাৎ
আয়ের সাথে ব্যয়কে ম্যাচ করা হয়, যতটুকু আয় করা হয় ঠিক সেম পরিমাণ বা সেম অ্যামাউন্ট আমাদের এক্সপেন্স হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ এখানে স্বীকৃতি দেওয়া হয়, টাকাটা আপনি এখন পেমেন্ট করতে পারেন বা ভবিষ্যতে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট কখন করবেন এটা ডোন্ট ম্যাটার, বাট স্বীকার করা হয় যে যতটুকু আয় হয়েছে এই পরিমাণে আমরা ব্যয় করব। This is the two principles of adjusting entry. Number one, revenue recognition principles and expense recognition principles. এই দুইটা প্রিন্সিপলের উপরে নির্ভর করে অ্যাডজাস্টিং এন্ট্রি, যার স্বীকৃতি দেওয়া হয়। ক্যাশে আপনি কখন নেবেন বা কখন দিবেন এটা ডোন্ট ম্যাটার। দিস ইজ দ্য প্রিন্সিপল অফ অ্যাডজাস্টিং এন্ট্রি। Okay, now I am going to discuss about types of adjusting entry. Adjusting entry types: prepaid expense, unearned revenue, accrued revenue, and accrued expense. This is the four types of adjusting entry. Adjusting entry চার প্রকার। প্রিপেড মানে অগ্রিম, অগ্রিম খরচ। আর আনআর্নড রেভিনিউ, অগ্রিম আয়। আর অ্যাক্রুয়াল, আরেকটা আছে অ্যাক্রুয়াল। অ্যাক্রুড রেভিনিউ, আয় বকে, আয় হয়েছে কিন্তু টাকাটা এখনো গ্রহণ করা হয় নাই। আর অ্যাক্রুড এক্সপেন্স, আয় ব্যয় হয়েছে টাকাটা এখন পরিশোধ করে নাই। অর্থাৎ অগ্রিম আয়, অগ্রিম খরচ, অগ্রিম আয়। আরেকটা সেন্স হলো বকেয়া আয়, বকেয়া খরচ। এই চার প্রকারের অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি চার প্রকার, এটা মনে রাখতে হবে যে দুইটা কনসেপ্টের উপরে অ্যাডজাস্টিং এন্ট্রি, দুইটা কনসেপ্টের উপরে চার প্রকারে ভাগ করা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি। কনসেপ্ট, দুইটা কনসেপ্টটা কি? একটা হচ্ছে ডেফারেল মানে অগ্রিম, আর একটা অ্যাক্রুয়াল মানে বকেয়া। তাহলে অগ্রিম ব্যয়ও হতে পারে, অগ্রিম আয়ও হতে পারে, এই দুই প্রকারের। আর দুই প্রকারের কি আছে? অ্যাক্রুয়াল মানে বকেয়া, অ্যাক্রুড রেভিনিউ, বকেয়া আয়ও হতে পারে, আবার বকেয়া খরচ হতে পারে। তা এই 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 জায়গাটা সব থেকে ক্রিটিক্যাল, যে প্রিপেইড এক্সপেন্স আর আনআর্নড রেভিনিউ, তার মানে আয়টা অগ্রিম করা আর খরচটা অগ্রিম করা। খরচ যদি অগ্রিম করা হয় তাহলে বলা হয় প্রিপেইড অথবা অ্যাডভান্স। আর আয় যদি অগ্রিম নেওয়া হয় তাহলে তাকে বলা হয় আনআর্নড। আনআর্নড। ওকে, বকেয়াটা কি? অ্যাক্রুড রেভিনিউ আর অ্যাক্রুড এক্সপেন্স। আয় হয়েছে কিন্তু এখনো পাওয়া যায় নাই, ব্যয় হয়েছে কিন্তু এখনো পরিশোধ করে নাই। এটা হচ্ছে ব্যয়ের কনসেপ্ট, বকেয়া কনসেপ্ট। ঠিক আছে? তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি চার প্রকার। এই চার প্রকারের দুইটা দিক নির্দেশ করে, একটা হচ্ছে ডেফারেল আর একটা হচ্ছে অ্যাক্রুয়াল। ডেফারেল মিনস অগ্রিম, অগ্রিম খরচ হতে পারে, অগ্রিম আয়ও হতে পারে। আর বকেয়া, বকেয়া আয়ও হতে পারে, বকেয়া খরচ হতে পারে। এই দুইটা বিষয়ে চার ভাগে ভাগ করা যায় অ্যাডজাস্টিং এন্ট্রি। ঠিক আছে? তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি কত প্রকারের? চার প্রকারের। প্রিপেড এক্সপেন্স, আর্নার্ড রেভিনিউ, accrued revenue, accrued expense. Carefully mind it. Okay. ওকে, অ্যাডজাস্টিং এন্ট্রি কেমন হতে পারে কিছু এক্সাম্পল আমরা এখানে দেবো, 10টি জার্নাল আমরা এখানে দেখাবো। এট ফার্স্ট, স্যালারি অ্যাক্রুড অ্যামাউন্ট 1600। অ্যাক্রুড মানে বকেয়া, বেতন বকেয়া রয়েছে বা বেতন বকেয়া হয়েছে 1600 টাকা। ইনসাইড ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে মানে এটা রেয়ামিলা দেওয়া থাকে আমাদের অঙ্কে, যে অঙ্কের ভিতরে দেওয়া থাকে। ঠিক আছে? একটা অঙ্কের ভিতরে দেওয়া থাকে, একটা অঙ্কের বাইরে দেওয়া থাকে। ঠিক আছে? তো অঙ্কের ভিতরে যেগুলো দেওয়া থাকে আমরা ব্র্যাকেটে দেখিয়েছি, আর অঙ্কের বাইরে একটা আদার্স ইনফরমেশন নামে দেওয়া থাকে। যেমন স্যালারি অ্যাক্রুড অ্যামাউন্টিং টাকা 1600, 1600 টাকা বেতন বকেয়া আছে। তো এই বকেয়া থাকলে, খরচ বকেয়া যদি থাকে তাহলে পেয়েবেল হয়, আর পেয়েবেল মানে দায়। এই জন্য স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবেল ক্রেডিট। পেয়েবেল হলে তার দায় বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়।
আর খরচ বৃদ্ধি হলে ডেবিট হয়, এর জন্য ডেবিট। স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। ওকে, জাস্ট 10 adjusting entry I try to discuss here. In exam, I try to pick up the question from the 10 journal. Only you have to understand the 10 journal. Okay, or enough. Another prepaid insurance, 1500 during the year. প্রিপেড ইন্স্যুরেন্স খরচ যদি অগ্রিম হয় তাহলে সম্পদ হয়, মনে রাখতে হবে। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, কিছু কিছু আইটেম মনে রাখতে হবে, যেমন খরচ যদি বকেয়া হয় তাহলে দায় হয়, দায় বৃদ্ধি পায়, দায়ের উৎপত্তি হয়। আর খরচ যদি অগ্রিম করা হয় তাহলে সম্পত্তি উৎপত্তি হয়। হ্যাঁ, এ মনে রাখতে হবে। এগেন, প্রিপেড ইন্স্যুরেন্স অফ টাকা 2800 এক্সপায়ার ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ এই বছরে অগ্রিম যে বীমা খরচ বা ইন্স্যুরেন্স সেটা অর্জিত হয়েছে, অর্জিত হচ্ছে, খরচ বেড়ে যাবে। এই জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ভেরি সিম্পল। এখানে দুইটি জার্নাল, এক্সাম্পল 2 এক্সাম্পল 3 মনে রাখতে হবে যে খরচ যদি অগ্রিম হয় তাহলে অগ্রিম খরচটা সবসময় সম্পদ বৃদ্ধি পায়, সম্পদকে ইন্ডিকেট করে বা সম্পদ বৃদ্ধি পায়। এজন্য প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট করে টাকা চলে যাচ্ছে। এখান থেকে বলা হয়েছে আবার থার্ড এন্ট্রিতে বলা হয়েছে কি, যে প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, যে ইন্স্যুরেন্সটা আমরা অগ্রিম ছিল সেটা এখন এক্সপায়ার্ড হয়েছে, এখন খরচটা সংঘটিত হচ্ছে। আগে অগ্রিম দেওয়া ছিল, এখন খরচটা অর্জন হচ্ছে। এই জন্য খরচটা অর্জন হলে কি, খরচ ডেবিট হয় সবসময়, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর এই খরচটা কোথা থেকে হচ্ছে, যেটা অগ্রিম দেওয়া ছিল সেখান থেকে। এই জন্য অগ্রিম খরচ একটা সম্পদ, সম্পদ কমে যাচ্ছে, যেন প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। নাম্বার 4, সাপ্লাইজ অন হ্যান্ড এট দ্য এন্ড অফ পিরিয়ড 2800, অর্থাৎ সাপ্লাইজ আমরা যেটা স্টেশনারি থেকে যে খরচগুলো একটু বড়। কিছু কোম্পানি সাপ্লাইজ কে অ্যাসেট হিসেবে ট্রিট করে, কিছু কোম্পানি সাপ্লাইজ কে এক্সপেন্স হিসেবে ট্রিট করে। ঠিক আছে, এখানে সাপ্লাইজ অন হ্যান্ড হাতে অবশিষ্ট রয়ে গেছে সাপ্লাইজ, যেটা হাতে অবশিষ্ট রয়ে যায় সেটা সাধারণত সম্পদ হয়। হ্যাঁ, তো এখানে আমাদের হাতে অবশিষ্ট আছে কত, 2800, আর আমাদের সাপ্লাইজ নামে অঙ্কের ভিতরে ব্যালেন্স আছে 4000 টাকা। 4000 সাপ্লাইজ নামে 4000 আছে, সেখান থেকে আমাদের বলেছে অবশিষ্ট থাকবে 2800 টাকা। তাহলে অবশিষ্ট হাতে রাখতে হবে 2800, তাহলে বাকি 1200 কি হবে, এই বাকি 1200 খরচ হবে। এই জন্য সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট 1200। যেমন আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন বলা হলো তোমার পিতা তোমাকে বললো যে তোমার 2000 টাকা দিয়ে বলো বাজারে যেতে, বাজার করে নিয়ে আসো। আবার বলে দিল যে বাজার করার পরে অবশিষ্ট 500 টাকা রাখতে হবে, তাহলে টাকা দিল 2000। আবার বলে দিল 500 টাকা হাতে রেখে কেটে রাখতে হবে বা হাতে রেখে দিতে হবে 500 টাকা। তো এখানে তাহলে বোঝা যায় তাহলে খরচ কত হবে, 1500 টাকা। ঠিক সেম এখানে, যে সাপ্লাইজ আছে আমার মোট 4000 টাকা, আবার বলা হচ্ছে যে 2800 টাকা আমাদের হাতে রাখতে হবে, তাহলে বাকি টাকা খরচ। এই খরচের জন্য জানলাটা দেওয়া হয়। এই জন্য সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। এক্সাম্পল 5 এন্ড এক্সাম্পল 6, কমিশন রেভিনিউ আর্ন বাট নট রিসিভ। কমিশন অর্জন হয়েছে কিন্তু এখনো গ্রহণ করে নেই, সমস্যা নেই, আমরা গ্রহণ করবো পরে, ভবিষ্যতে গ্রহণ করব। তার মানে কি, পাবো, পাবো হলে আমাদের অ্যাসেট হয়। এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর কমিশন রেভিনিউ ক্রেডিট। ঠিক সেম কেস, কমিশন রেভিনিউ আর্ন 500, কমিশন রেভিনিউটা আনআর্নড হয়ে গেছে, মানে কি আনআর্নড, এখনো উপার্জন হয় নাই। তাহলে আনআর্নটা সবসময় ক্রেডিট হয়। এজন্য কমিশন রেভিনিউ ডেবিট, আনআর্ন কমিশন ক্রেডিট। আমরা ভাবছিলাম যে আমাদের এটা অর্জন হবে, কিন্তু এখন দেখি না এটা অর্জন হয় নাই, তার মানে আনআর্নড রয়ে গেছে, তাহলে আনআর্নটা ক্রেডিট,
আর কমিশন রেভিনিউটা ডেবিট। 5 and 6, 7 and 8 এক্সাম্পল, provision for bad and doubtful debt, 3% of account receivable, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল আছে 37,600। আচ্ছা, এর 3% আমাদের প্রভিশন ফর ব্যাড ডেট আর ডাউটফুল, মানে ডাউটফুল আমরা সন্দেহ পোষণ করছি যে এটা আমরা পেতেও পারি নাও পারি। এমন যদি কোনো ডাউট থাকে যে পেতেও পারি নাও পারি, তাহলে আমরা ওখানে লিখতে হয় যে অনাদায়ী পাওনা অথবা ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা দুইটা জানবেন যে কিছু কিছু এন্ট্রি আছে আমরা সরাসরি ডাইরেক্ট মেথড ইউজ করি, আবার ইনডাইরেক্ট মেথড ইউজ করি। দুইটা ক্ষেত্রে, একটা হলো অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে। এই দুইটা ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথড ইউজ করি, ঠিক আছে। এখানে বলা হয়েছে দেনাদার আছে আমাদের 37,600, আর অতিরিক্ত ইনফরমেশনে বলা হয়েছে 3% আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ব্যাড ডেট থাকবে। ব্যাড ডেট মানে অনাদায়ী, সন্দেহজনক, আমরা পেতেও পারি নাও পারি। তাহলে ডাইরেক্ট মেথডে হলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে সরাসরি ক্রেডিট করি, ঠিক আছে, যে এই টাকাটা পাওয়া যাবে না, এজন্য ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা ডাইরেক্ট পদ্ধতিতে। যদি আমরা ইনডাইরেক্ট ভাবে করি তাহলে আমরা কি জার্নাল লিখি, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট আমরা ক্রেডিট করি ইনডাইরেক্ট মেথডে। এখন প্রশ্ন হতে পারে যে কেন আমরা এই যে এই ডাইরেক্ট মেথড আবার ইনডাইরেক্ট মেথড ইউজ করি এখানে। ডাইরেক্ট মেথড কি, যে সরাসরি ব্লেম করা যায় ওই ব্যক্তি আমার টাকা দিবে না, সরাসরি ব্লেম করা। তো কিছু কিছু প্রতিষ্ঠান তা সরাসরি কাউকে ব্লেম করতে চায় না, তারা ইনডাইরেক্ট মেথডে এটাকে এন্ট্রি দেয়, ঠিক আছে। যারা ইনডাইরেক্টলি করে তারা ওই কোনো কারোর ব্যক্তিকে সরাসরি দুর্নাম করে না, এই জন্য বলে না যে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কারণ মানে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিটার মানে কি, যে ওই দেনাদার থেকে আমরা এই টাকাটা পাবো না। আমরা সরাসরি তো ব্লেম করি যে ওই লোকটা ভালো না, ওর কাছে আমরা টাকা পাবো না, সরাসরি ব্লেম করি, তখন আমরা কি জার্নাল দিই, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর যদি আমরা কাউকে ব্যক্তির নাম যদি উল্লেখ না করি বা দেনাদারের নাম উল্লেখ না করি, তখন আমরা এন্ট্রিটা কি দিই, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। ব্যাড ডেট মানে কি, এটা সন্দেহজনক, যে টাকাটা পেতেও পারে নাও পারে, এটা একটা খরচ, খরচ হিসেবে আমরা দেখিয়ে দিই। এই জন্য ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট, এটা ইনডাইরেক্ট মেথডে, ঠিক আছে। আচ্ছা, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আমরা দুইটা ক্ষেত্রে ইউজ করি, একটা ডেপ্রিসিয়েশন আর একটা দেনাদারের উপরে। ডেপ্রিসিয়েশন এখানে সেম, যে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি টাকা 1,10,000 পার annum। একটা মেশিনারি মূল্য আছে 1,00,000 টাকা, আর ডেপ্রিসিয়েশন 10%, ঠিক আছে। তো 10% ডেপ্রিসিয়েশন, তাহলে 1,00,000 10% হলে 10,000 টাকা হয়। এই 10,000 টাকা আমরা অবচয় ধরতে হবে। অবচয় মানে একটা খরচ, হ্যাঁ, একটা খরচ, নন ক্যাশ এক্সপেন্স। তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 10,000, আর মেশিনারি এক্সপেন্স ক্রেডিট, মানে ওই মেশিনারি থেকে খরচ হবে। এটা আমাদের ডাইরেক্ট মেথড। আর যদি ইনডাইরেক্ট মেথড করে কি হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। অ্যাকুমুলেটেড মানে আমরা কোনো সম্পদকে সরাসরি বলি না যে ওই সম্পদটা আমাদের জন্য উপকারী নয় বা ভালো না, এই জন্য আমরা ইনডাইরেক্টলি বলি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট।